तुमने मेरी बेटी के साथ और मैं उसका भगवान। मेरी बेटी को आजाद करेगा कि नहीं? तुम्हें पता है कि तुम किसके सामने खड़े हो? তো সবাই ভালো তো নাকি? তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি চরম এক্সপ্লেনে। তবে আজকের আমাদের বইটি হচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড মুভি শয়তান, যার মুখ্য চরিত্রে রয়েছে অজয় দেবগান এবং আর মহাদেবন। তো চলো আর সময় নষ্ট না করে আজকের মেন গল্পে চলে যাওয়া যাক। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চরম এক্সপ্লেনকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এই রকমের গল্পগুলো তোমরা আর মিস না করতে পারো। তবে চলো মেন গল্পে চলে যাই। তো গল্পের প্রথমেই আমরা অজয় দেবগানকে দেখতে পাই। তবে বইয়ে অজয় দেবগানের নাম হচ্ছে কবির। সে গাড়ি চালিয়ে তার মেয়ে, যার নাম জাহ্নবী, তাকে স্কুল থেকে আনতে যাচ্ছে। সে ক্লাস 10-এ পড়ে। আর কবিরের সাথে তার 8 বছরের ছেলে ধ্রুব রয়েছে। এরপরেই কবির তার মেয়ে জাহ্নবীকে পিক আপ করে এবং বাড়িতে চলে আসে। আর এখন আমরা কবিরের স্ত্রী, যার নাম জ্যোতি, তাকে দেখতে পাই। আমরা এটাও জানতে পারি যে কবির একজন সিএ অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট। কবির এবং জ্যোতি মিলে একটা সুখী দাম্পত্য জীবনযাপন করে। তারা তাদের ছেলে মেয়েকে প্রচণ্ড ভালোবাসে। তাদের ছেলেমেয়েরাও তাদের বাবা মাকে প্রচণ্ড স্নেহ করেন। আমরা জাহ্নবীকে শুনতে পাই সে তার মা বাবাকে বলছে যে তার বন্ধুরা মিলে 10 দিনের লাদাখ যাওয়ার প্ল্যান করেছে, আর সেও তার বন্ধুদের সাথে লাদাখে ঘুরতে যেতে চায়। যেহেতু কবির তার মেয়েকে খুবই ভালোবাসত, তাই সে এতে রাজিও হয়ে যায়। আর এখন আমরা জানতে পারি যে কবির এবং জ্যোতি তাদের ছেলে মেয়েকে একদম ফ্রিডম দিয়েছে, যাতে তারা যা চায় তাই করতে পারে। এরপরেই কবির জানতে পায় যে সামনে ভ্যাকেশন রয়েছে, তাই তারা সবাই মিলেই ঠিক করে যে তারা তাদের ফার্ম হাউসে যাবে আর সেখানে মজা করবে। এই বলে তারা তাদের ফার্ম হাউসের জন্য বেরিয়ে পড়ে। রাস্তাতে তারা একটা ধাবাতে থামে কিছু খাওয়া দাওয়া করার জন্য। কবির এখন সেই ধাবার ওয়াশরুমে যায়। আর এখনই আমাদের গল্পের মেন ভিলেনকে আমরা দেখতে পাই, অর্থাৎ আর মহাদেবন, যার এই মুভিতে নাম হলো বনরাজ। তারা একে অপরের সাথে নর্মাল স্ট্রেঞ্জারের মতনই দেখা সাক্ষাৎ করে এবং সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই কবির তার ফ্যামিলির সাথে সেই ধাবাতে খাবার খেতে থাকে। কিন্তু তখনই তার চা খাওয়ার ইচ্ছে হয়। আর সে যখন চায়ের দোকানে যে চা চায়, সে দেখে যে তার কাছে কোনো খুচরো টাকা নেই। আর দোকানদারও অনলাইন পেমেন্ট নিতে অস্বীকার করে, যার কারণে কবির চা না নিয়েই তার টেবিলে চলে আসে। কিন্তু আমরা দেখতে পাই বনরাজ, যে কিনা কিছুক্ষণ আগেই কবিরের সাথে দেখা করেছিল, সে কবিরের জন্য 1 কাপ চা নিয়ে আসে এবং তাকে অফার করে। যা দেখে কবির প্রচন্ড খুশি হয়ে যায় এবং সে তাকে থ্যাংক ইউ বলে আর চাটাকে গ্রহণ করে নেয়। যেহেতু বনরাজ কবিরের জন্য চা এনেছে, তাই কবিরও বনরাজকে তাদের সাথে খাওয়ার জন্য নিমন্ত্রণ দেয়। এই নিমন্ত্রণে বনরাজও খুশি হয়ে যায় এবং সে তার ফ্যামিলিকে জয়েন করে। তারা ভালোভাবেই একে অপরের সাথে কথাবার্তা বলতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই কবিরের কাছে একটা ফোন কল আসে, আর যেটাকে রিসিভ করার জন্য কবির সেখান থেকে উঠে কিছুটা দূরে চলে যায়। তখন তার মা জ্যোতিও একটু ব্যস্ত হয়ে যায় এবং সে তার ফোন ব্যবহার করতে শুরু করে। আর এরই সুযোগে বনরাজ তার কাছ থেকে একটা লাড্ডু বের করে এবং জাহ্নবীকে সেটা দিয়ে বলে যে এটা খেতে খুবই সুন্দর, তুমি এটাকে খেয়ে নাও। জাহ্নবীও কিছু ভাবনা চিন্তা না করে সে লাড্ডুটাকে খেয়ে নেয়। এই লাড্ডুটা খাওয়ার 10 সেকেন্ড পরে আমরা জাহ্নবীর ভিতরে কিছু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারি। তাকে কিছুটা অদ্ভুত দেখাচ্ছিল। কিছুক্ষণ আগেই সে হাসি খুশি ছিল, কিন্তু এখন সে একদম সিরিয়াস হয়ে গেছে। আর তখনই বনরাজ জাহ্নবীকে বলে তার খাবারটাকে শেষ করে নিতে। আর এই কথা শুনে জাহ্নবীও তাড়াহুড়ো করে তার খাবারটা খেয়ে নেয়। এরপর বনরাজ তাকে জল খেতে বলে, আর জাহ্নবীও তার কথা মতো জল খেয়ে নেয়। যা দেখে আমরা বুঝতে পারি সেই লাড্ডুর মাধ্যমে বনরাজ জাহ্নবীকে একদম নিজের কন্ট্রোলে করে নিয়েছে, সে তাকে বশ করে নিয়েছে। তাই বনরাজ যা যা বলছে জাহ্নবী কিছু ভাবনা চিন্তা না করে তার কথা মতনই কাজ করছে। কিন্তু এই সমস্ত কিছু তার মা বাবা লক্ষ্য করে না এবং তারা তাদের ফার্ম হাউসে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। যাওয়ার পথে বনরাজ তাকে একটা বিস্কুটের প্যাকেট দেয় এবং তার কানে কানে বলে যে এই প্যাকেটটাকে খেয়ে নিতে। আর জাহ্নবীও তার কথা মতনই এই প্যাকেটটাকে খেয়ে নেয়। এরপর তারা সবাই মিলে সেই ফার্ম হাউসে চলে আসে। আর ফার্ম হাউসের আসার সাথে সাথে জাহ্নবী আবার নর্মাল হয়ে যায়। তাই তারা সবাই মিলে অনেক হই হুল্লোড় করে এবং আনন্দ করতে থাকে। এমনকি তারা সুইমিং পুলে যেও হই হুল্লোড় করতে শুরু করে। কিন্তু তখনই
জ্যোতি তাদের ঘর থেকে বাইরে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে, আর যা দেখে জ্যোতি খুব ভয় পেয়ে যায়। আসলে এই লোকটা আর অন্য কেউ নয়, সেই ভানরাজই, কিন্তু জ্যোতি তা জানতো না। তাই জ্যোতি তার হাজবেন্ড কবিরের কাছে যায় আর তার সম্পর্কে কথা বলতে শুরু করে, কিন্তু ইতিমধ্যেই জাহ্নবী তাদের বাড়ির দরজাটা খুলে দেয় এবং ভানরাজকে বাড়ির ভিতরে নিয়ে আসে। আর ভানরাজ তাদের বাড়িতে ঢুকে প্রথমে তাদের হলের দিকে যেতে শুরু করে। আর যেহেতু জ্যোতি কবিরকে বলেছিল এই সমস্ত কথা, তাই কবির সেখানে চলে আসে এবং তার দেখা ভানরাজের সাথে হয়ে যায়। তবে ভানরাজ কবিরকে বলতে থাকে, বাহ, এটা তো একটা আশ্চর্যজনক ঘটনা। আসলে আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার ফোনের ব্যাটারিটা হঠাৎই শেষ হয়ে যায়, যার কারণে আমি আমার ফোনটাকে কিভাবে চার্জ করব তারই কথা ভাবতে থাকি। আর ততক্ষণে আমি তোমার ফার্ম হাউসে তোমার ওয়াইফ জ্যোতিকে দেখতে পাই, তাই আমি তোমাদের ফার্ম হাউসের দিকে চলে আসি। এছাড়াও সে কবিরের কাছে রিকোয়েস্ট করতে থাকে সে যেন তার ফোনকে এই বাড়িতে চার্জ করতে পারে, তাই তার ফোনটা যদি এখানে সে চার্জ করতে পারত এবং 15 মিনিট পরই সে এখান থেকে চলে যাবে। যা শুনে কবিরও রাজি হয়ে যায় এবং তার ফোনটাকে চার্জে লাগিয়ে নিজের রুমে চলে যায়, যেখানে তার ওয়াইফ জ্যোতি কবিরকে বলতে থাকে যে তার এই বনরাজকে অদ্ভুত টাইপের লাগছে, তার ভয় করছে, যারই কারণে কবির যেন এই বনরাজকে এই বাড়ি থেকে চলে যেতে বলে। কিন্তু এরই উত্তরে কবির জ্যোতিকে বলে যে চিন্তা করার কোনো কারণ নেই, আমি সমস্ত কিছুকে হ্যান্ডেল করে নেব। আর এরপরে আমরা দেখতে পাই হলে জাহ্নবী বনরাজের কাছে যেয়ে বসে এবং তাকে সমস্ত কথা খুলে বলতে শুরু করে। এমনকি বনরাজ তার কাছে যা যা জিজ্ঞাসা করছিল জাহ্নবী তাকে সমস্ত কিছু বলছিল। আর আমরা একটা জিনিস এখানেও লক্ষ্য করতে পারি যে বনরাজ জাহ্নবীকে যা যা অর্ডার দিচ্ছিল জাহ্নবী ঠিক তেমনই করছিল, অর্থাৎ জাহ্নবীর সমস্ত কন্ট্রোল বনরাজ একদম নিজের কাছে নিয়ে নিয়েছে। কিন্তু তখনই জাহ্নবীর ভাই ধ্রুব জাহ্নবীকে খেলতে যাওয়ার জন্য জোর করতে থাকে, যা দেখে বনরাজ রেগে যায় এবং সে জাহ্নবীকে বলে যে তোমার ভাইকে এমন খেলা খেলাও যাতে সে এই খেলাই ভুলে যায়। ঠিক তার কথা মতনই জাহ্নবী তার ভাইকে নিয়ে যে দোলনাতে বসায় এবং তাকে জোরে জোরে দোলাতে শুরু করে, যারই কারণে ধ্রুব প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। আর তারই চিৎকারে কবির এবং তার ওয়াইফ জ্যোতি উপর থেকে নিচে নেমে চলে আসে এবং ধ্রুবকে সেখান থেকে নামিয়ে নেয়। কিন্তু তারা একদমই বুঝতে পারছিল না যে জাহ্নবী এরকমটা করছে কেন। তখনই সেখানে বনরাজও চলে আসে আর জাহ্নবীকে একের পর এক নতুন নতুন অর্ডার দিতে শুরু করে। আর জাহ্নবীও কোনো কথা না বলে তার অর্ডারগুলোকে ফলো করতে থাকে, যা দেখে কবিরের প্রচন্ড অদ্ভুত লাগে যে তার মেয়ে তার কথাতে এই সমস্ত কিছু করছে কেন। আর এরই কারণে সে বনরাজের হাত ধরে এবং তাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দিতে চায়। কিন্তু তখনই বনরাজ তার মেয়ে জাহ্নবীকে বলে যে তার বাবাকে আটকাতে। আর ঠিক কথা মতনই জাহ্নবীও তার বাবার সামনে চলে আসে এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চেষ্টা করে। এমনকি সে এটাও বলে যে এই বনরাজ এই বাড়ি থেকে কোথাও যাবে না, যা দেখে কবির এবং জ্যোতি একদমই বুঝতে পারে না যে এসব হচ্ছে কি। এর উত্তর পাওয়ার জন্য কবির শেষমেশ বনরাজের কাছে জিজ্ঞাসা করে যে তার মেয়ে এরকম কেন করছে, তার মেয়েকে সে কি করেছে। তখনই বনরাজ কবিরকে সমস্ত কিছু খুলে বলে। সে বলে যে সে তার মেয়ের উপর বশীকরণ করেছে, অর্থাৎ কালো জাদু, যার কারণেই তার মেয়েকে সে যা যা বলছে তার মেয়েও ঠিক তাই করছে। আর তার কথাকে প্রমাণ করার জন্য সে জাহ্নবীকে দিয়ে অনেক রকমের কাজ করাতে শুরু করে। প্রথমে সে জাহ্নবীকে কয়েকবার উঠতে এবং বসতে বলে আর জাহ্নবীও তার কথা মতনই উঠে এবং বসে। এরপর বনরাজ জাহ্নবীকে চা পাতা খেতে বলে আর জাহ্নবীও কোনো কিছু কথা না বলে তার কথা মতনই চা পাতা খেতে শুরু করে। তারপর সে জাহ্নবীকে তার বাবাকে এক থাপ্পড় মারতে বলে আর জাহ্নবীও তার বাবাকে থাপ্পড় মেরে দেয়। এরপরে বনরাজ জাহ্নবীকে বলে যে এই বাড়ির সমস্ত ফোনগুলোকে ভেঙে দিতে আর ইন্টারনেট কানেকশনেও ছিঁড়ে দিতে। জাহ্নবীও তার কথা মতনই বাড়ির সমস্ত ফোনগুলোকে ভেঙে দেয় আর ইন্টারনেট কানেকশনটাকেও ছিঁড়ে ফেলে। আসলে বনরাজ জাহ্নবীকে দিয়ে এই সমস্ত কিছু করাচ্ছিল কারণ যাতে কবির এবং জ্যোতি যেন সাহায্যের জন্য কাউকে ডাকতে না পারে। আর এই সমস্ত দেখে কবির এবং জ্যোতি কিছুই বুঝে উঠতে পারছিল না, যার কারণে কবির বনরাজকে জিজ্ঞাসা করে যে সে তার মেয়ের উপর এরকম বশীকরণ করেছে কেন, সে তার মেয়ের কাছ থেকে কি চায়। যারই উত্তরে বনরাজ তাকে বলে সে তার মেয়েকে তার সাথে নিয়ে যেতে চায় আর এর জন্য কবির আর জ্যোতির পারমিশন লাগবে। তাই যেন কবির আর জ্যোতি তাকে পারমিশন দিয়ে দেয় তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে সে এখান থেকে তার মেয়েকে চুপচাপ নিয়ে চলে যাবে এবং তার ফ্যামিলিকে কোনো ক্ষতি করবে না। যা শুনে কবির রেগে যায় এবং সে এতে অসম্মতি জানায়।
জানায়। আর এটা শুনে ভানরাজও রেগে যায়, যারই কারণে সে জ্যোতিকে আবারও অর্ডার দেয় সে যেন তার ভাইয়ের মাথাকে ফাটিয়ে দেয়। কথা শুনে জাহ্নবীও তার ভাইয়ের মাথা ধরে জোরে করে সিঁড়ির রেলিংয়ে মারে, আর তার ভাইয়ের মাথা ফেটে অনেক রক্ত বেরোতেও শুরু করে। এটা দেখে কবির আর জ্যোতি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই বানরাজ তাদেরকে বলে যে তারা দুজন যদি তাকে পারমিশন না দেয় তাহলে এই সমস্ত কিছু এইভাবে চলতে থাকবে, সে জাহ্নবীকে দিয়ে এই বাড়ির সমস্ত সদস্যদের ক্ষতি করাতেই থাকবে। যা শুনে কবির আর জ্যোতি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তারা ভানরাজকে জিজ্ঞাসা করতে থাকে যে আপনি কে আর আপনি কি চান। যার এই উত্তরে ভানরাজ তাদেরকে বলে যে সে একজন কালো জাদুঘর, সে কালো জাদু করে, আর আজকের রাতটা একটা বিশেষ রাত, অর্থাৎ হাজার অমাবস্যার পর এই রাতটা আসে, আর এই রাতে তাকে একটা পুজো করতে হবে, আর সে যদি এই পুজোটাকে করতে পারে তাহলে সে ভগবানের সমান শক্তিবান হয়ে যাবে, আর সেই পূজার কারণেই তার জাহ্নবীর প্রয়োজন, তাই সে জাহ্নবীকে নিয়ে যেতে চায়। তবে সে কবির আর জ্যোতিকে এটাও বলে যে সে তাদেরকে কিছুটা সময় দিচ্ছে, তারা উপরে যেয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিক এবং তারপর তারা যেটা সিদ্ধান্ত নিবে সেটা এসে ভানরাজকে বলবে। এটা বলে ভানরাজ সেই সোফাতে শুয়ে যায় এবং জাহ্নবীকে অর্ডার দেয় যে সে এখন ঘুমাচ্ছে আর কেউ যদি তার কাছে আসে তাহলে তাকে চাকু মেরে দিতে। তাই এখন কবির আর জ্যোতি তাদের ছেলে ধ্রুবকে নিয়ে তাদের ঘরে যায় এবং তাকে সামলে ঘুম পাড়িয়ে দেয়। তখনই কবির তার ছেলের একটা খেলনা দেখতে পায়। আসলে এই খেলনাটা একটা রেকর্ডিং ডিভাইস, আর এটা নিয়ে কবিরের মাথায় একটা বুদ্ধি আসে। তবে কি বুদ্ধি আসে তা তো আমরা গল্পেতে জানতেই পারবো। আর এরপরেই আমরা দেখতে পাই জ্যোতি নিচে জাহ্নবীর কাছে গেছে এবং তাকে বোঝাতে শুরু করে, কিন্তু জাহ্নবী তো সম্পূর্ণরূপে বশীকরণ হয়ে রয়েছে, সে কিছুই বুঝতে চায় না। তখনই ভানরাজের ঘুম ভেঙে যায় আর জাহ্নবীর মা জাহ্নবীর জন্য ভানরাজের সাথে কথাবার্তা বলতে শুরু করে, কিন্তু এই কথাবার্তায় জাহ্নবীর মা জ্যোতি প্রচন্ড রেগে যায় এবং ভানরাজকে অ্যাটাক করতে শুরু করে। কিন্তু ভানরাজকে অ্যাটাক করতে দেখে জাহ্নবীও অ্যাক্টিভ হয়ে যায় এবং তার মাকে আঘাত করতে শুরু করে, যা শুনে কবির উপর থেকে নিচে নেমে আসে এবং সে আর জ্যোতি মিলে তাদের মেয়ে জাহ্নবীকে দড়ি দিয়ে বেঁধে দেয় এবং তারা দুজন মিলেই ভানরাজকে অ্যাটাক করতে থাকে। তারা যেমন তেমন করে ভানরাজকে মারতে থাকে। আর তখনই ভানরাজ জাহ্নবীকে আরেকটা অর্ডার দিয়ে দেয়, সে বলে যে সে যেন জোরে জোরে হাসতে থাকে যতক্ষণ না সে মরে যাচ্ছে, আর জাহ্নবীও তার কথা মতনই হাসতে শুরু করে। আর অন্যদিকে ভানরাজ কবিরকে বলে যে তারা যদি তাকে মেরে ফেলে তাহলে তার মেয়েও মরে যাবে, কারণ সে তার মেয়েকে অর্ডার দিয়ে দিয়েছে যে যতক্ষণ না সে মারা যাচ্ছে ততক্ষণ ধরেই সে জোরে জোরে হাসতে থাকবে। আর এটা শুনে কবির আর তার ওয়াইফ জ্যোতি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তারা ভানরাজকে ছেড়ে দেয়, এমনকি তারা ভানরাজের কাছে ক্ষমাও চাইতে শুরু করে। কিন্তু এই সমস্ত করার ফলে ভানরাজ প্রচন্ড রেগে যায়। সে জাহ্নবীর কাছে যায়, তাকে দড়ি থেকে মুক্ত করে এবং তাকে অর্ডার দেয় যে সে যেন তার ভাই ধ্রুবকে মেরে ফেলে। আর যেটা শুনে জাহ্নবীও তাড়াতাড়ি করে উপরে তার ভাইয়ের রুমে চলে যায় এবং তাকে মারার চেষ্টা করতে থাকে, যা দেখে কবির আর জ্যোতি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তারা বুঝে উঠতে পারে না যে তারা কি করবে। তারা দুজনেই দৌড়ে তাদের ঘরে যায় এবং তারা কোনো মতন ভাবে জাহ্নবীকে আটকে নেয়, কিন্তু জাহ্নবীও তাদের দুজনকে ধাক্কা দিয়ে একটা ঘরে আটকে দেয় এবং সে আবারও তার ভাই ধ্রুবকে মারার চেষ্টা করতে থাকে। কিন্তু সে যখন তার রুমে যায় দেখে যে সেখানে ধ্রুব নেই, আসলে ধ্রুব সেখান থেকে পালিয়ে গেছে। কিন্তু তাকে তো তার ভাই ধ্রুবকে মারতেই হবে, এটাই তো সে অর্ডার পেয়েছে, তাই সে ধ্রুবকে মারার জন্য পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তখনই সে জানতে পারে যে তার ভাই গার্ডেনে যে লুকিয়ে আছে, তাই সে এখন গার্ডেনে যাচ্ছে তার ভাইকে মারতে। কিন্তু ধ্রুব কোনো মতন তার দিদি জাহ্নবীর কাছ থেকে বেঁচে সে দৌড়ে ছাদে চলে যায়, আর জাহ্নবীও সেটা দেখতে পেয়ে সেও তার পিছু নিয়ে ছাদে উঠে যায়। আর অপরদিকে কবির কোনো মতন ভাবে তার ঘরের দরজাটা ভেঙে দেয় এবং সে আর তার ওয়াইফ জ্যোতি মিলে দুজনেই দৌড়ে গার্ডেনে চলে আসে। তারা দেখে যে জাহ্নবী তার ভাইকে অর্থাৎ ধ্রুবকে ছাদের উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, যা দেখে কবির আর জ্যোতি তো প্রথমে ভাবে যে তার ছেলে হয়তো মারা গেছে, কিন্তু তারা লক্ষ্য করে যে তার ছেলে এখনো পর্যন্ত মারা যায়নি, সে বেঁচে আছে। তখনই সেখানে ভানরাজ চলে আসে আর তাদেরকে বলতে থাকে তারা যেন জাহ্নবীকে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দেয়, না হলে এই সমস্ত কিছু এইভাবেই হতে থাকবে, কখনো থামবে না। কিন্তু কবির আর কিছু বুঝে উঠতে না পেরে সে শেষমেশ তাকে এই পারমিশনটা দিয়েই দেয়, আর ভানরাজও জাহ্নবীকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে তার যাওয়ার সাথে সাথে কবির তার ওয়াইফ জ্যোতি এবং ধ্রুবকে নিয়ে গাড়িতে বসায় এবং জ্যোতিকে বলে যে সে যেন তার ছেলেকে নিয়ে হসপিটালে চলে যায়, আর সে এখন তার মেয়ে জাহ্নবীকে বাঁচানোর জন্য তার পিছনে যাবে। আর জ্যোতিও কবির
কবিরের কথা মতনই তার ছেলেকে নিয়ে প্রথমে হসপিটালে চলে যায়। আর অপরদিকে কবির প্রথমে তাদের ওয়াচম্যানের কাছে যায় আর সেখান থেকে সে তার ফোন এবং বাইক নিয়ে ভানরাজের লোকেশন ট্র্যাক করে তার পিছনে ছুটতে থাকে। তবে কবির ভানরাজের লোকেশন জানতে পারছে কি করে, তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানাও। তবে এখন আমরা আগেকার সিন দেখতে পাই যখন জ্যোতি ভানরাজকে অ্যাটাক করেছিল এবং পিছন থেকে কবিরও ভানরাজকে অ্যাটাক করার জন্য আসে। ঠিক তার আগেই কবির ভানরাজের ফোনের কাছে যায় এবং সেখানে তার ফোন থেকে তাদের ওয়াচম্যানের কাছে লাইভ লোকেশন সেন্ড করে দেয়। আর এইভাবেই কবির এখন ভানরাজের লাইভ লোকেশন জানতে পেরেছে এবং সে এখন এই লাইভ লোকেশনের মাধ্যমে ভানরাজের পিছা করছে। আর অপরদিকে এখন আমরা ভানরাজকে দেখতে পাই সে তার নিজের জায়গাতে চলে এসেছে, অর্থাৎ যেখানে সে তার এই ব্ল্যাক ম্যাজিক গুলো করে। আর আমরা এখন দেখতে পাই যে এখানে জাহ্নবীর মতন আরো অনেক মেয়েরা রয়েছে আর এরা সবাই বশীকরণ হয়ে আছে। তবে এখন ভানরাজ সমস্ত মেয়েদেরকে একত্রিত করে এবং নিজের ব্ল্যাক ম্যাজিকের ড্রেস পরে সেখানে চলে আসে। আমরা দেখতে পাই যে তার সামনে একটা বড় কূপ টাইপের জায়গা রয়েছে যেখানে সে তার মন্ত্রের মাধ্যমে আগুন লাগায়। আর এরপরে সে একটা ঝুড়ি নিয়ে আসে যেখানে অনেকগুলো কালো রঙের পুতুল ছিল এবং একটা লাল কালারের পুতুল ছিল। তবে এখন সে সমস্ত মেয়েদেরকে অর্ডার দিতে থাকে যে সে একটা একটা করে এই কালো পুতুলগুলোকে আগুনের মধ্যে ফেলবে। আর তার এই পুতুল ফেলার সাথে সাথে যেন সমস্ত মেয়েরা এক ধাপ করে আগুনের কাছে আসতে থাকে। তবে যখন তার এই কালো পুতুলগুলো ফেলা শেষ হয়ে যাবে সমস্ত মেয়েরা যেন একদম আগুনের কাছে চলে আসে। আর সে যখন শেষবারের মতন এই লাল পুতুলটাকে আগুনে ফেলবে তখনই সমস্ত মেয়েরা যেন এই আগুনে ঝাঁপ দিয়ে দেয়। আর তখনই সে মনে মনে বলতে থাকে যে এই পৃথিবীতে অনেক স্বাধীনতা আছে, সবাই সবার মতন হিসাবে কাজ করছে, কিন্তু এখন থেকে আর এমনটা হবে না। আসলে সে এই রাত্রে যে এই রিচুয়ালটা করছে এটা যদি সে কমপ্লিট করতে পারে তাহলে সে এতটাই পাওয়ারফুল হয়ে যাবে যে সে শুধু তার চোখের দৃষ্টি দিয়েই যাকে তাকে বশীকরণ করতে পারবে। আর এর ফলে সে পুরো পৃথিবীর লোকজনদেরকে বশীকরণ করে নিবে আর সে তার নিজের মতন তাদের সবাইকে চালনা করবে। এই বলেই সে তার এই রিচুয়ালটাকে শুরু করে দেয়। সে এক এক করে সেই কালো পুতুলগুলোকে ফেলতে থাকে আর প্রত্যেকটা মেয়েরাও এক ধাপ করে এগোতে শুরু করে। পরদিকে আমরা দেখতে পাই কবির এতক্ষণে তার লোকেশন ট্র্যাক করে তার জায়গায় চলে এসেছে, কিন্তু যখনই কবির ভানরাজের এলাকাতে ঢুকবে তখনই তিনজন কবিরের উপর অ্যাটাক করে দেয়। আসলে ভানরাজ এই তিনজনকে এই কারণেই রেখেছে যাতে বাইরে থেকে কেউ তার জায়গাতে প্রবেশ করতে না পারে, কিন্তু কবির যেমন তেমন করে তাদেরকে হারায় এবং সে দৌড়ে সেই ভাঙা মন্দিরটাতে ঢুকে যায়। কিন্তু মন্দিরে ঢুকতেই তারা তিনজন আবার কবিরের উপর অ্যাটাক করে এবং তাকে টানতে টানতে ভানরাজের কাছে নিয়ে যেয়ে ফেলে দেয়। তবে এখন ভানরাজ কবিরকে দেখে জোরে জোরে হাসতে থাকে আর সে বলতে থাকে যে কবির যত চেষ্টাই করুক না কেন সে ভানরাজকে কখনো থামাতে পারবে না। আর কবির যদি তার উপর কোনো রকমের অ্যাটাকও করে তাহলে সে সেটাও পারবে না, কারণ ভানরাজ এই সমস্ত মেয়েগুলোকে এমনভাবে বশীকরণ করে রেখেছে যাতে কেউ যদি ভানরাজের উপর অ্যাটাক করে তাহলে এই সমস্ত মেয়েরা সেই লোকটাকেই মেরে ফেলবে। এই বলে ভানরাজ আবারও তার এই রিচুয়ালটাকে শুরু করে দেয়। সে এক এক করে সমস্ত কালো পুতুলগুলোকে আগুনে ফেলে দিয়েছে আর ঠিক তার কথা মতনও সমস্ত মেয়েরা একদম ওই আগুনের কাছে চলে এসেছে। এখন ভানরাজ সেই লাল পুতুলটাকে নিজের হাতে তুলে নেয়। তবে এখন কবির এটা দেখে বুঝতেই পেরেছে যে এই লাল পুতুলটা যদি সে আগুনে ফেলে দেয় তাহলে সমস্ত মেয়েরাও এই আগুনেই ঝাঁপ দিয়ে দিবে। কিন্তু তখনই কবির ভানরাজের উপর অ্যাটাক করে এবং তাকে নিচে ফেলে একটা ধারালো অস্ত্র দিয়ে তার জিভ কেটে ফেলে দেয়, যারই কারণে ভানরাজ প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে। তবে কবির তার জিভটাকে ছুঁড়ে আগুনে ফেলে দিয়েছে, কিন্তু সমস্ত মেয়েরা ভানরাজের উপর অ্যাটাক হতে দেখেছে, তাই সমস্ত মেয়েরা কবিরের উপর ঝাঁপিয়ে পড়েছে। আর ঠিক তখনই কবির তার কাছ থেকে সেই রেকর্ডিং ডিভাইসটা বের করে এবং সে সেটাকে অন করে দেয়, যা থেকে ভানরাজের শব্দে একটা রেকর্ডিং বেজে যাচ্ছে যে আমি তোমাদের সবাইকে নিজের বশীকরণ থেকে মুক্ত করে দেব। এই কথাগুলোই বারবার বেজে যাচ্ছিল। তবে দেখতেই দেখতেই এই কথাটার জন্য সমস্ত মেয়েরা নিজেদের বশীকরণ থেকে মুক্ত হয়ে যায় আর তারা নিজেদের এই অবস্থা দেখে সবাই চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। কবির এটাও লক্ষ্য করে যে তার মেয়েও বশীকরণ থেকে বেরিয়ে এসেছে, যার জন্য সে তার মেয়েকে জড়িয়ে ধরে। তবে এখন সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে কবিরের কাছে ভানরাজের সেই রেকর্ডিংটা আসলো কোথা থেকে। আসলে কবির যখন তার ছেলের রুম থেকে সেই রেকর্ডিং ডিভাইসটা পায় সে সেটাকে চালু করে তার পকেটে রেখে দেয়। আর এরপরে যখন ভানরাজ বলতে থাকে যে জাহ্নবী তোমার বাবা এটা চায় যে আমি তোমার উপর থেকে
থেকে নিজের বশীকরণকে সরিয়ে নিই আর তুমি মুক্তি হয়ে যাও, কিন্তু আমি এটা একদমই হতে দেব না। কিন্তু কবির এই রেকর্ডিংটাকে এডিট করে এবং শুধু এতটুকুটাই রাখে যে আমি তোমাদের সবার উপর থেকে নিজের বশীকরণকে সরিয়ে নিচ্ছি আর এখন থেকে তোমরা মুক্ত হয়ে গেছো। এই রেকর্ডিং এর সাহায্যেই সে এখন সমস্ত মেয়েদেরকে ভানরাজের বশীকরণ থেকে মুক্ত করে দিয়েছে। তবে এরপরে আমরা দেখতে পাই যে কবির এবং তার সম্পূর্ণ ফ্যামিলি এখন হসপিটালে রয়েছে, তারা এখন সম্পূর্ণভাবে সুরক্ষিত। তখনই কবিরের সাথে দেখা করতে একজন লেডি অফিসার আসে। সে কবিরকে বলতে থাকে তার কাছে জাহ্নবীকে ছাড়া টোটাল 108টা মেয়ে ছিল, আর এই 108টা মেয়ে এতদিন ধরে ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে নিখোঁজ হয়ে এসেছে। তারা তাদের সমস্ত চেষ্টা করেছে এই মেয়েদেরকে খোঁজার জন্য, কিন্তু তারা খুঁজে পায়নি। কিন্তু কবির যখন তাদের উপর থেকে এই বশীকরণটাকে সরিয়ে দিয়েছে, তাই তারা এখন মুক্ত, আর সেই সমস্ত মেয়েদেরকে এখন তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এটা খুবই ভালো কাজ, যার জন্য তিনি কবিরকে সম্বর্ধনাও জানান। তবে তখনই কবির সেই পুলিশকে জিজ্ঞাসা করে যে এখন ভানরাজ কোথায়, যারই উত্তরে পুলিশ তাকে বলে যে আমরা তাকে ধরার চেষ্টা করছি, সে পালিয়ে গেছে। কিন্তু অপরদিকে কবির বলে যে তাকে যেমন করেই হোক ধরতে হবে, কারণ সে অনেক পাওয়ারফুল। আর পুলিশও তাকে আশ্বাস দেয় যে চিন্তার কোনো কারণ নেই, আমরা তাকে ধরে নেব। এরপরেই পুরো 1টা বছর কেটে যায়। আমরা কবিরকে দেখতে পাই সে আবারও একটা জঙ্গলে গেছে এবং একটা গুহার মধ্যে ঢুকলো। আসলে কবির সেখানে ভানরাজকে আটকে রেখেছে আর তাকে খাওয়ার জন্য শুধুমাত্র মরা ইঁদুর দেয়। আর সে ভানরাজকে বলতে থাকে যে একজন বাবা অথবা মায়ের কাছে তার ছেলেমেয়েরা ভগবানের মতন, তারা তাদের সন্তানের জন্য সব কিছু করতে পারে। তাই ভানরাজ যেটা তাদের ছেলে মেয়েদের সাথে করেছে তার জন্য ভানরাজকে তারা কোনোদিনও ক্ষমা করবে না। আর এটাই হলো এখন ভানরাজের শাস্তি। আর কবিরও ভানরাজকে সেই অবস্থাতে রেখেই সেখান থেকে চলে যায়। তবে গল্পটা এখানেই শেষ হচ্ছে। তবে গল্পটাকে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনার মনে হয় যে কবির ভানরাজের সাথে একদম ঠিক কাজ করেছে, তাহলে কমেন্টে অবশ্যই কবির লিখে যাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না, কারণ পরের গল্পটা এর থেকে আরও ভালো হতে চলেছে। তবে দেখা হচ্ছে আবারও অন্য একটা গল্পতে। ধন্যবাদ।